খান মেনশন। মেঘ হঠাৎই ঘুমের মাঝে অনুভব করলো ওর ভীষণ অস্বস্তি লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর মনে হচ্ছে কেউ ওর গলাটা জোরে চেপে ধরেছে। মেঘ ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। ও এক হাত নিজের বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এসির মধ্যেও শরীর দরদর করে ঘামছে। মেঘ অনুভব করলো ওর পেটে ভীষণ ব্যথা করছে, সারা শরীর কেমন কাঁপছে, গলাটা শুকিয়ে গেছে। হঠাৎ এমন শরীর খারাপ হওয়ার কোনো কারণই বুঝতে পারল না। ভীষণ পানির পিপাসা পেয়েছে ওর, কিন্তু বিছানা থেকে নামার শক্তিটুকুও পাচ্ছে না। পাশে তাকিয়ে দেখলো আলিশা নিশ্চিতে ঘুমাচ্ছে। একবার ভাবলো আলিশাকে ডেকে ঘুম থেকে তুলবে, আবার পরক্ষণেই ভাবলো না থাক, সারাদিনে আপ্পির উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন আর ওকে রাখা ঠিক হবে না। সারিকা সাইফাও পাশের রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। এত রাতে ওদের ডাকাও ঠিক হবে না। রুমের মধ্যে অনেক খুঁজলো, কিন্তু কোথাও কোনো পানির ছিটে ফোটাও নেই। মেঘ আর কোনো উপায় না পেয়ে গায়ে ওড়নাটা কোনো রকম জড়িয়ে নিচের দিকে রওনা দিল। সারা বাড়িতে লাল নীল সবুজ রঙের ড্রিম লাইট চলছে। ডিম লাইটের মৃদু আলোতে পুরো বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ গুটি সুটি পায়ে সিঁড়ির কাছে আসলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই দেখলো ড্রয়িং রুমের আলো জ্বলছে। ও ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে আছে আহান। আহির আর মিহির ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। তিনজনের হাতে তিনটে ল্যাপটপ, আর ওদের সামনের টেবিলে এক গাদা ফাইল রাখা। আহান সিরিয়াস মুখ করে নিজের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে মিহির আর আহির কিছু একটা বুঝিয়ে দিচ্ছে, আর ওরা দুজন খুব মনোযোগ দিয়ে সেটা শুনছে আর নিজেদের হাতে থাকা ল্যাপটপে টাইপ করছে। দেখেই বোঝা যাচ্ছে অফিসের কোনো জরুরি প্রজেক্ট রেডি করছে। মেঘ ওদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আল্লাহ, তুমি এই মানুষরূপী আজব প্রাণীগুলোকে পৃথিবীতে কেন পাঠালে? এই মহাবিশ্বে এতগুলো গ্রহ উপগ্রহ আছে, সেখানে পাঠাতে পারলে না? বিশেষ করে এই আহান খানকে। এই বেটা আস্ত একটা মানুষরূপী এলিয়েন। একে তো এলিয়েনদের সাথে ভালোই মানায়। আমি তো নিশ্চিত এর যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে 99% এলিয়েনদের সাথে মিলে যাবে। আরে ভাই, কোথায় 4 বছর পর নিজের দেশে এসেছিস, টানা 1 মাস খাবি, ঘুমাবি আর বিশ্রাম নিবি। তা না করে এত রাত জেগে ওই খচ্চর দুটোকে কাজ গেলাচ্ছে। এই দুটো বসে আছে, বসে বসে গিলছে। যত সব কাজখোরের দল কোথাকার। এরা তো কাজ কিভাবে করে আল্লাহ জানে। তারপর আবার মনে মনে নিজেকে হাজারটা বকা দিয়ে বলল, ধ্যাত্তেরি, আমি এসব কেন ভাবছি? ওরা গোল্লায় যাক, তাতে আমার কি? মেঘ কথাগুলো ভাবতে ভাবতে ডাইনিংয়ের দিকে যেতে লাগলো। আহান, মিহির, আহির কারো পায়ের শব্দ পেয়ে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। দেখলো মেঘ সিঁড়ি দিয়ে নেমে ডাইনিংয়ের দিকে যাচ্ছে। ওরা ভাবলো মেঘ হয়তো পানি খেতে নিচে এসেছে, তাই মেঘকে কিছু জিজ্ঞেস না করে আবার নিজেদের মাঝে কাজে মনোযোগ দিল। এই বাসার নিচতলার একদম মাঝখানে উপরে ওঠার সিঁড়ি, তার এক পাশে বিশাল বড় ড্রয়িং রুম, আর তার পাশে একটা স্টোর রুম আর 2টা বেডরুম, আর সিঁড়ির আরেক পাশে বেশ অনেকটা জায়গা নিয়ে একটা ডাইনিং স্পেস, তার পাশে একটা বড় কিচেন আর 2টা ওয়াশরুম আর একটা বেডরুম। ডাইনিং রুমটা আর ড্রয়িং রুমটা একদম ওপেন স্পেসে। ড্রয়িং রুম থেকে স্পষ্ট ডাইনিং রুমটা দেখা যায়। মেঘ ডাইনিং রুমে ঢুকে ফ্রিজ খুলে ঠান্ডা পানির একটা বোতল নিয়ে চেয়ারে বসে বোতলের ঢাকনাটা খুলে ঢক ঢক করে পুরো পানিটা শেষ করে ফেলল। কিন্তু খালি পেটে এতখানি পানি খেয়ে গা গুলিয়ে উঠল, কেমন বমি বমি পাচ্ছে। তাই বমি আটকানোর জন্য কিছুক্ষণ থম মেরে বসে রইল। ওর সারাদিনে কিছুই খাওয়া হয়নি। সকালে ব্রেকফাস্টে শুধু 2টা ব্রেড আর একটু ফ্রুট জ্যাম খেয়েছিল। রাতে এখানে আসার পর আহির আর মিহির রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি এনেছিল, কারণ চিকেন বিরিয়ানি আলিশা, মেঘ, সারিকা, সাইফা ওদের 4জনেরই খুব ফেভারিট। কিন্তু মেঘের মন খারাপ থাকায় ও রাতে কিছুই খায়নি। সবাই ওকে অনেকবার খেতে বলেছে, কিন্তু ও না খেয়েই উপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ অনুভব করলো পানি খাওয়ার পর ওর পেটে ব্যথা আগের থেকে আরও বেড়ে গেছে। ও ভাবলো এত এতখানি ঠান্ডা পানি খেয়েছে, তাই পেটে ব্যথাটা বেড়ে গেছে। এখন একটু নর্মাল পানি খেলেই সবটা ঠিক হয়ে যাবে।
তাই ও নিজের হাত দিয়ে পেটটা শক্ত করে চেপে ধরে টেবিলের উপরে রাখা নর্মাল পানির জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেয়ে নিল। কিন্তু পেটের ব্যথাটা তো কমলই না, উল্টে ভীষণ বমি পাচ্ছে। মেঘ এক হাতে পেট চেপে ধরে আরেক হাত নিজের মুখে রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আহান, আহির, মিহির এতক্ষণে খুব মনোযোগ দিয়ে নিজেদের কাজ করছিল। মেঘের কান্নার শব্দে তিনজনই চমকে ডাইনিংয়ের দিকে তাকালো। দেখল মেঘ এক হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওরা তিনজনই বসা থেকে উঠে তড়িঘড়ি করে ডাইনিংয়ের দিকে আসতে লাগলো। মেঘ ওভাবে পেট আর মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। আহান, আহির, মিহির মেঘের পিছন পিছন গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো। ওয়াশরুমের দরজাটা একদম খোলা। মেঘ এক হাতে পেট চেপে ধরে বমি করছে। পেটে কোনো খাবার না থাকায় শুধু মুখ দিয়ে শুধু পানি পড়ছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করছে। আহান দ্রুত নিজের ট্রাউজারটা উপরে ফোল্ড করে ওয়াশরুমের ভেতরে ঢুকলো। এক হাত দিয়ে মেঘের কোমর ধরে আরেক হাত কপালে রাখলো। বমি করতে করতে মেঘ এক সময় দুর্বল হয়ে আহানের গায়ে ঢলে পড়ল। আহানও এক হাত দিয়ে মেঘের কোমর শক্ত করে ধরে মেঘকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। তারপর ট্যাপ ছেড়ে মেঘের চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওকে কোলে তুলে বাইরে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে ওকে খুব সাবধানে সোফায় বসিয়ে নিজে ওর পাশে বসলো। ওদের পেছনে পেছনে আহির আর মিহির আসলো। তিনজনের চোখে মুখেই স্পষ্ট চিন্তা ও ভয়ের ছাপ। আহির মেঘের আরেক পাশে বসে ওর গালে কপালে হাত ছোঁয়ালো। তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, ওর গায়ে জ্বর উঠলে এভাবে হঠাৎ করে বমি করে, কিন্তু এখন শরীরের টেম্পারেচার তো নর্মালই আছে। মনে তো হচ্ছে না ওর গায়ে জ্বর উঠেছে, তাহলে এভাবে হঠাৎ বমি হওয়ার কারণ কি? মিহির রাগী গলায় বলল, জ্বরের জন্য বমিটা হয়নি, রাতে না হওয়ার কারণে হচ্ছে। মেঘ সোফার সাথে হেলান দিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এই মুহূর্তে বড্ড ক্লান্ত, খুব খিদেও পেয়েছে, কিন্তু মুখ ফুটে যে কিছু খেতে চাইবে শরীরে সেই শক্তিটুকুও নেই। পেটে এখনো হালকা হালকা ব্যথা করছে, তাই এখনো এক হাতে পেট চেপে ধরে রেখেছে। আহান মেঘের পাশে বসে একদম শান্ত ভঙ্গিতে মেঘকে পর্যবেক্ষণ করছে। এক ধ্যানে শুধু মেঘের দুর্বল ক্লান্ত বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যেন আস্ত একটা মায়াপরী। একবার কেউ এর দিকে তাকালে সহজে চোখ ফেরাতেই পারবে না। চোখ, নাক, ঠোঁট, গাল সব কিছুই আল্লাহ খুব যত্ন করে অনেক সময় নিয়ে আর্ট করে হয়তো নিজের হাতে বানিয়েছে। মাঝে মাঝে আহানের এটা ভেবে হাসি পায়, এই মেয়েটাকে কেউ একজন পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিয়েছিল। এটা নিতান্তই একটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই না। অবশ্য আল্লাহ যা করেন সবসময় মানুষের ভালোর জন্যই করেন। যদি আবিরের সাথে মেঘের বিয়েটা না ভাঙতো, তাহলে কি ও মেঘকে পেত? ঠিক এই একটা কারণের জন্য আবির আর জেরিন মেঘের সাথে এত অন্যায় করার পরও বাঁচিয়ে রেখেছে। নয়তো এতদিনে ওই বিশ্বাসঘাতক দুইটার কি করতো সেটাও নিজেও জানে না। প্রায় 4 বছর পর আহান আজকে মেঘকে দেখল। এই 4 বছরে আহান একবারের জন্য হলেও মেঘের চেহারা দেখেনি, আর না শুনেছে ওর কণ্ঠস্বর। হিয়ান ও রিয়ান ওদের সাথে প্রায় মেঘ ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, কিন্তু আহানের সাথে ভিডিও কল তো দূরের কথা, কখনো নর্মাল ফোন কল অবধি দেয়নি। ইনফ্যাক্ট একটা মেসেজ পর্যন্ত করেনি। আহানের এই বিষয়টা খুব খারাপ লাগলেও ওর কিছুই করার ছিল না। সবাই তো ওকে এই একটা শর্তই দিয়েছিল যে ও মেঘকে তখনই পাবে যখন মেঘের থেকে দূরে থাকবে। এখন কেউ ওর থেকে মেঘকে কেড়ে নিতে পারবে না। ওর মেঘপরীকে ও নিজের করেই ছাড়বে, যেটা কারো ভালো লাগুক আর না লাগুক। এইসব ভাবছিল তখনই মেঘের রাতে না খাওয়ার কথাটা শুনে ওর মেজাজটা খারাপ হয়ে গেল। আহান রাগী গলায় মেঘকে জিজ্ঞেস করলো, তুমি রাতে খাওনি কিছু? মেঘ মাথা নিচু করে ভয়ে ভয়ে ডানে বামে না সূচক মাথা নড়ালো। আহান এবার ভীষণ রেগে ও চেঁচিয়ে বলল, ওয়াও, সেটা আবার আপনি মাথা নেড়ে বলছেন? তার মানে আপনি আজকে সারাদিন কিছুই খাননি? ইচ্ছে তো করছে চড়িয়ে তোর গালটা লাল করে দিই। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। তুই কোথাকার ছাগল রে?
তুই জানিস না টাইম টু টাইম না খেলে তোর ব্লাড প্রেশার লো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়িস। আহানকে এভাবে রেগে কথা বলতে দেখে মেঘ ভীষণ ভয় পেয়ে যায়। ও ভয়ে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আহির নিজের এক হাত মেঘের মাথায় রেখে হাত বুলিয়ে দিতে দিতে আহানকে উদ্দেশ্য করে বলে, প্লিজ ব্রো, এবার থামো। মেঘ ভয় পাচ্ছে। আহান তাকিয়ে দেখলো মেঘ গুটিসুটি হয়ে আহিরকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে আছে। আহান ভাবলো এখন ওকে বেশি কিছু বলা ঠিক হবে না। একে তো অসুস্থ, তার ওপর আবার এই মেয়ে বেশি ভয় পেলেই অজ্ঞান হয়ে যায়। এখন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে একটা সাইড এফেক্ট হতে পারে। আহান জোরে জোরে 2টা লম্বা শ্বাস নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। তারপর বসা থেকে উঠে গিয়ে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলো। বক্স খুলে একটু নাড়াচাড়া করে কয়েকটা ওষুধের পাতা বের করলো। সেখান থেকে 2টা ওষুধ ভেঙে মিহিরের হাতে দিয়ে বলল, এই 2টা এক্ষুনি ওকে খাইয়ে দে, এতে বমি আর পেটে ব্যথাটা কমে যাবে। আর বাকিগুলো খাবার খাওয়ার পর। মিহির ডাইনিং টেবিল থেকে 1 গ্লাস পানি এনে মেঘের সামনে ওষুধ আর পানির গ্লাস ধরে পড়ল, চুপচাপ ভালো মেয়ের মতো ওষুধটা খেয়ে নে, একদম ঘাড়তারামি করবি না। মেঘ আহিরের বুক থেকে মাথাটা উঠিয়ে একবার ওষুধের দিকে তাকালো, তারপর মিহিরের থেকে অসহায় চোখে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি ওষুধ খাবো না, দেখেই কেমন গাটা গুলিয়ে উঠছে, খেলে নিশ্চিত আবার বমি পাবে। আহির আদরে গলায় বলল, শোনা বনুটা আমার, প্লিজ ওষুধটা খেয়ে নে, না হলে আমার আবার শরীরটা খারাপ হয়ে পড়বে। মেঘ বিরক্তি নিয়ে ভাঙা গলায় বলল, তোমরা জানো না আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, আর তাছাড়া আহান ভাইয়া তো ডক্টর না, ইনফ্যাক্ট ওনার ওষুধ সম্পর্কেও তো মনে হয় না কোনো ধারণা আছে, তাহলে আমি ওনার দেওয়া ওষুধ কেন খাবো? ওই ওষুধগুলো খেলে যদি আমার শরীর আরও খারাপ হয়ে যায়। মেঘের কথা শুনে আহির আর মিহির আর চোখে আহানের দিকে তাকালো। আহান চোখ ছোট ছোট করে মেঘের দিকে তাকিয়ে আছে। মিহির মৃদু ধমক দিয়ে বলল, শাট আপ, উল্টাপাল্টা কথা না বলে ওষুধটা খেয়ে নেই। মেঘ যে দিগলায় বলল, বললাম না খাবো না, একবার যখন বলেছি খাবো না তার মানে কিছুতেই খাবো না। আহান গিয়ে মিহিরের হাত থেকে ওষুধ নিয়ে নিল। এরপর মেঘের পাশে বসে এক হাত দিয়ে মেঘের গাল জোরে চেপে ধরে ওষুধগুলো মুখে পুরে দিয়ে পানি খাইয়ে ওর মুখটা চেপে ধরল। মেঘ আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ওষুধটা গিলে নিল। ওষুধটা খাইয়ে আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিচেনে চলে গেল। আর মেঘ রাগি চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে এক গাদা বকা দিল। কিছুক্ষণ পর আহান কিচেন থেকে খাবার গরম করে প্লেটে করে নিয়ে এসে আহিরের হাতে ধরিয়ে দিয়ে সোফার এক পাশে বসে ফোন স্ক্রল করতে লাগলো। আহির ভাত মেখে মেঘকে খাইয়ে দিল। মেঘও চুপচাপ ভদ্র মেয়ের মতো সবটা খেয়ে নিল। খাওয়া শেষে ওষুধটা খেয়ে নিল। এবার আর ওকে জোর করতে হয়নি আহানের, ভয়ে নিজের ইচ্ছাতেই খেয়ে নিয়েছে। খাওয়া শেষে মিহির মেঘকে কোলে করে রুমে শুইয়ে দিয়ে নিচে এসে আবার 3জন নিজেদের কাজে মনোযোগ দিল। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করলো। মেঘ এখন একদম সুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা, বমি বমি ভাব, উইকনেস কিছুই নেই। ওষুধগুলো দারুণ কাজ দিয়েছে। মনে মনে আহানের প্রতি কৃতজ্ঞ থাকলেও মুখে সেটা প্রকাশ করলো না। ব্রেকফাস্ট করার পর মিহির, আহির আর আহান অফিসে চলে গেল। বাকিরা সবাই হেয়ানদের বাড়িতে আসলো। মেঘদের সারা দিনটা অনেক হই হুল্লোড় আর মজায় কাটলো। দুপুরে লাঞ্চ করার পর হিমাকে নিয়ে ওর শ্বশুরবাড়ির লোকেরা সবাই চলে গেল। ওনারা যাওয়ার পর বাকিরাও সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আহান, আহির, মিহির ওদেরকে দুপুরে হিয়ান ফোন করেছিল লাঞ্চে খেতে আসার জন্য, কিন্তু ওরা জানালো ওরা আসতে পারবে না, একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছে। রাতে ঘুমানোর জন্য মেঘ নিজের বিছানা ঠিক করছিল। মিহির এসে দরজায় হালকা নক করে বলল, আসবো? মেঘ বালিশ ঠিক করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ আসো। তোর শরীরের অবস্থা এখন কেমন? সারাদিনে একবারও পেটে ব্যথা বমি হয়েছে? মেঘ কাজ শেষ করে স্থির হয়ে বসে বলল, না, নাও আই অ্যাম অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। মেঘের কথা বলতে বলতে চোখ যায় মিহিরের হাতে থাকা একটি মিডিয়াম সাইজের লাগেজের উপর। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
ভাই এত রাতে তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি না, এটা তোর জন্য আহান ভাইয়া ইউকে থেকে নিয়ে আসছে। মেঘ কিছুক্ষণ চোখ বড় বড় করে লাগেজটার দিকে তাকিয়ে রইল, তারপর হি হি করে হেসে দিল। হাসতে হাসতে মিহিরের দিকে তাকিয়ে বলল, যেমন আহান ভাইয়া তেমন ওনার গিফট, গাঁজাখোর মার্কা মানুষ। বিদেশ থেকে কত কিছু নিয়ে আসে, আর উনি কিনা আমার জন্য লাগেজ নিয়ে এসেছে। হিমাপেরা যখন বাংলাদেশে এসেছিল তখন সবার জন্য কত জুয়েলারি, ডিজাইন, ড্রেস, মেকআপ, চকলেট এনেছিল। আহান ভাইয়াও আপিদের কাছে সবার জন্য কিছু কিছু পাঠিয়েছিলেন। আর আমার জন্য কি পাঠিয়েছিলেন? একটা ল্যাপটপ। এমন একটা ল্যাপটপ যেটার আহান খানের মতোই মাথার তার ছেঁড়া। গত 6 মাস ধরে এত চেষ্টা করেও ঠিকঠাক মতো ফাংশনগুলোই বুঝতে পারলাম না, আর এখন পাঠিয়েছে এই লাগেজ। মিহির ধমক দিয়ে বলল, ওই শাকচন্ডী, ল্যাপটপের জন্য তো তুই কান্নাকাটি করেছিলি। আম্মু আব্বুকে আর আমাকে ল্যাপটপ কিনে দিতে মানা করেছিল, বিধায় তুই 1 সপ্তাহ ভার্সিটিতে যাসনি, ইনফ্যাক্ট রুম থেকেই বের হোসনি। তার জন্যই তো আহান ভাইয়া আম্মুকে ফোনে অনেক বুঝিয়ে তোর জন্য ল্যাপটপ চালানোর পারমিশন নিয়েছে। মেঘ মৃদু রাগ দেখিয়ে বলল, তো ওনাকে ইউকে থেকে ল্যাপটপ পাঠাতে গিয়ে বলেছে? আমি তো বাবাইকে বলেছিলাম বাংলাদেশ থেকে কিনে দিতে, যেগুলো আমি খুব ভালোভাবে চালাতে পারি। আর এটা 2-1টা ফাংশন ছাড়া ঠিকঠাক মতো কিছুই বুঝতে পারি না। ওটা একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ, তাই ফাংশনগুলো একটু অন্য রকমের। ছাড়, তোকে বলে লাভ নেই। তোর তো গরু ভালো জিনিস চিনবেও তোর মতো গরু ভালো জিনিস চিনবেও না, আর চালাতেও পারবে না। কথাটা বলেই মিহির হাতে থাকা লাগেজটা বেডের উপর উঠিয়ে ওনার চেইনটা খুলে ফেলল। মেঘ লাগেজের তাকিয়েই ওর মুখটা হাঁ হয়ে গেল। চোখ বড় বড় করে একবার লাগেজের দিকে তো একবার মিহিরের দিকে তাকাচ্ছে, কারণ লাগেজটা ভর্তি গিফটস, সবগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা। মেঘ ভীষণ এক্সাইটেড হয়ে বেডের উপর বসে একটা করে র্যাপিং পেপার খুলে দেখতে লাগলো। মিহিরও বেডের উপর বসে ঠোঁটে মুচকি হাসির রেখা টেনে বোনের কাণ্ড দেখতে লাগলো। মেঘ র্যাপিং পেপার খুলে প্রথমেই দেখতে পেল ছয়টা 6 রকমের চকলেটের বাক্স। তারপর পেল ছোট্ট পুতুলওয়ালা কয়েকটা চাবির রিং। তারপর পেল কয়েকটা শোপিস, দুইটা মিনি সাইজের টেডি বিয়ার, একটা মেকআপ কিট, 2টা পারফিউম 2টার উপরের অংশটুকু চৌকোর বক্সের মতো আর কাঠের তৈরি, তার উপরে সোনালি শেড দিয়ে খোদাই করে লেখা মেঘ পড়ি। মেঘ লেখাটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বিড়বিড় করে নামটা আওড়াতে লাগলো, মেঘ পড়ি। মেঘ লেখাটার উপর একটা চুমু খেয়ে পারফিউম দিল। সবার শেষে র্যাপিং পেপার মোড়ানো বক্সটা খুলতেই ওর চোখে পড়ল একটা সেলফোন। মেঘ ভ্রুকুচকে মিহিরকে উদ্দেশ্য করে সিঙ্গেল জিজ্ঞেস করলো, আমি নিউ ফোন দিয়ে কি করব? আমার তো ফোন আছে। মিহির বিদ্রুপের সুরে বলল, ও মা, তাই? তোর ফোন আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম। তা তোর ফোনটা কোন ফোনটা যেন, যেটা তোকে আব্বু 4 বছর আগে কিনে দিয়েছিল, সেটা? মেঘ চোখ ছোট ছোট করে মিহিরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কি বলতে চাইছে। মিহির বলল, ওটাকে ফোন বলে না, ঝুনঝুনি বলে। ওটা যদি ফেরিওয়ালাদের ফ্রিতেও দেশ, নিবে না ওরা। এই 4 বছর ওটা কমপক্ষে 40টা আছাড় খেয়েছে, 4বার পানিতে পড়ে গেছে। আর কতবার যে তুই ওটাকে সারিয়েছিস সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোর ওই ফোন নামের কলঙ্কটা দিয়ে সেদিন আহিরকে কল দিয়েছিলাম। কল ঢুকতে ঢুকতে আমি ভুলেই গিয়েছিলাম যে কলটা দিয়েছি কিসের জন্য। ওটা যে স্পিডে চলে আমার মনে হয় তার থেকে ঠেলা গাড়িও জোরে চলে। ওই ঠেলা গাড়ি মার্কা ফোন দিয়ে কারো কাছে কল দেওয়ার চেয়ে কবুতর দিয়ে চিঠি পাঠানো ভালো। মেঘ রেগে গিয়ে বলল, বাই এনি চান্স তুই কি আমার ফোনটাকে অপমান করার চেষ্টা করছিস?